আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বাংলাদেশের পেছন থেকে যেন অশনি সংকেতগুলো কাটছেই না। সাবেক স্বৈরশাসনের পতনের পর থেকে একের পর এক অপ্রীতিকর ঘটনা বা নৃশংস ঘটনা ঘটেই চলেছে। সর্বশেষ আমরা আরেকটি ঘটনা দেখলাম, সেটি হচ্ছে যে খাগড়াছড়িতে দিঘিনালায় সেটার বিস্তারিত যে তথ্য আমরা পেলাম সেটি হচ্ছে যে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তারই প্রতিবাদে একটি মিছিল বের করা হয়েছিল। সেখানেই পাহাড়ি এবং বাঙালির মধ্যে পাল্টা দেওয়ার মানে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। সেটা শুধু তাই নয়, সেটা ছড়িয়ে যায় রাঙ্গামাটি বা বান্দরবানেও, খাগড়াছড়িতে ছিলই বেশ কয়েকটি জায়গায়, এবং এটা পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে এবং অনেকগুলা বাড়ি ঘর পাহাড়ি এবং বাঙালিদের দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। এখন সর্বশেষ জানা গেল যে আসলে গত 30 বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। এখন স্বাভাবিকভাবে চিন্তা করুন, দেখুন আসলে কিন্তু এখানে ষড়যন্ত্রের একটি চিত্র কিন্তু অনুমান করাই যায়। এই অল্প সময়ের মধ্যেই কারা বাড়ি ঘরগুলো পুড়িয়ে দিল, দোকানপাট পুড়িয়ে দিল, এগুলো কিন্তু আসলে সঠিক তথ্য কিন্তু এখনও ওভাবে প্রকাশিত হয়নি বা পাওয়া যাচ্ছে না। মূলত মানে মোটরসাইকেল চুরির অপরাধে যে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে যে মিছিল বের হয়েছিল সেখানে হামলা, বাঙালি এবং যে পাহাড়ি তাদের মধ্যে দ্বন্দ্ব বা মারামারি হয়, ধাওয়া হয়। এখন এর মাঝখান থেকে এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল। আসলে এটি খুবই আসলে চিন্তার বিষয় বা খুবই এটি সিরিয়াস একটি বিষয় আমি মনে করি। আমি সর্বশেষ আজকে মিডিয়ায় বেশ কিছু তথ্য দেখলাম যে অন্তত 11টি মানে ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল এই সংঘাতকে মানে বাড়ানোর জন্য। সেখানে বেশ কিছু ছবি বা কথা যেগুলো প্রচারিত হয়েছে সেগুলো অনেক ঘটনা ছিল। মিয়ানমারের বেশ কিছু ছিল, ভারতের, আসামের, আমি কিছুটা ফুটেজ পেলাম সেটা হচ্ছে ফিলিপাইনের। তো খেয়াল করুন, বাংলাদেশেরও বিভিন্ন জায়গার পুরনো কিছু রয়েছে, ফুটেজ রয়েছে। তো এই ফুটেজগুলো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হয়েছিল। কিন্তু আমার কাছে প্রশ্ন এটাই যে এই একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে এতগুলা মানে কয়েকটা জেলায় ছড়িয়ে যাবে এবং সেখানে মারামারি হয়ে দোকানপাট মানে ভাঙচুর, এবং আমি দেখলাম ভিডিওতে যে আসলে দোকানপাট বাড়িঘর এমনভাবে ভেঙে দেওয়া হয়েছে যে আসলে কল্পনা অতীত। যে মানুষের ভেতরে কি মানে কোনো সেন্স বা চিন্তা বা মানুষত্ব কাজ করে না, এরকম একটা ঘটনা ঘটতে সময় নিচ্ছে না অল্প সময়ের মধ্যেই। তবে আমি সর্বশেষ শুনতে পেলাম যে প্রশাসন থেকে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের একটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। আবার হচ্ছে পাশাপাশি বাঙালি এবং পাহাড়িদের উভয়ের বক্তব্য নেওয়া হয়েছে, কিন্তু সেটাও শোনা গেল যে সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। কিন্তু আসলে মূলত হচ্ছে যে এই গত আগস্টে আমাদের শেখ হাসিনা সরকার চলে গেল। এখন আজকে সেপ্টেম্বর মাসের আজকে 22 তারিখ। তো এখন গত 2-3 দিন আগে এই ঘটনাগুলো ঘটলো। 19 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ সেখানে অবরোধ চলছে, জুমদের ডাকা। তো এখন এই যে এই এত ন্যাক্কারজনক ঘটনা বা মারামারি বা হচ্ছে ভাঙচুর এত তীব্র আকার ধারণ করছে কেন, বা আসলে কারা এর পেছনে কাজ করছে? আসলে এর বাইরে যেমন অন্যজনক যে ঘটনাগুলো ঘটেছিল, যেমন কিছুদিন আগে আমরা যে মাজার ভাঙার যে দৃশ্যগুলো দিলাম, ওগুলো কিন্তু ভিডিও ফুটেজ পাওয়া গেছে অনেকগুলা। কিন্তু এই পাহাড়ি যে মানে যে মারামারি বা হত্যা বা যে মারামারি বা 2 জন লোকও মারা গেছে, মারামারি বা প্রায় 80 জন লোক আহত হয়েছে এমন নিউজ আমি পেলাম। তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা দোকানপাট ভাঙচুর করা, অনেক কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু খুব একটা দেখা যায়নি, মিডিয়া আমরা দেখতে পাইনি। বাট পরিস্থিতি অনেক স্তব্ধ হয়ে গেছে। সেখানে 144 ধারা জারি করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন দর্শকবৃন্দ যে এটাই যে আমাদের বাংলাদেশের যে কোনো অপ্রীতিকর ঘটনা মানে ঘটবে না সেটা বলা যায় না, কিন্তু ঘটবে। কিন্তু এত দ্রুত সময়ের মধ্যে কারা পুরা বিভিন্ন জায়গায় রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে, বান্দরবানে ছড়িয়ে দিল বা সহিংসতা ছড়িয়ে দিল, দোকানপাট ভেঙে চুরে দিল এবং 144 ধারা জারি করতে হলো, মানে এত অল্প সময়ের মধ্যে আসলে কারা এর পেছনে কাজ করেছে? আমি মনে করি এর সুষ্ঠু একটি তদন্ত করে অবশ্যই এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখে, আমার দীর্ঘ বিশ্বাস যেটা একটি ষড়যন্ত্র, অবশ্যই কারা এর পেছনে কাজ করেছে। কারণ বাঙালি আর পাহাড়ির তাদের যে বক্তব্য সেই অনুসারে বোঝা যায় যে আসলে কেউ কিন্তু সংঘাতমূলক নয়, সবাই আসলে শান্তিপূর্ণভাবেই বসবাস করতে চায়। এবং এখানে অনেক ব্যবসায়ী আছে যারা বলছে যে আমরা দীর্ঘ 30 বছর থেকে এখানে আছি, কোনোদিন আমরা এরকম ঘটনা দেখি নাই। তার মানে কি অবশ্যই এটা একটি ষড়যন্ত্র অংশ আছে। কারা এর পেছনে জড়িত, আমি প্রশাসনকে বলবো যে অবশ্যই সুষ্ঠু তদন্ত করে যারা এর পেছনে অপরাধী ছিলেন, যারা এর পেছনে ইন্ধন যোগাইছেন, যারা ভুয়া নিউজ ছড়িয়েছেন, উত্তেজনামূলকভাবে পোস্ট দিয়েছেন ফেসবুকে, এবং যারা এখানে অগ্নিসংযোগ করেছেন, এদেরকে খুঁজে বের করে
অবশ্যই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এটাকে ইজি এবং সাধারণ একটি ঘটনা হিসেবে দেখা যাবে না, অবশ্যই একটি রাষ্ট্রের ভেতরে বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে এটা চিহ্নিত করেই আমি মনে করি গভীরভাবে এটার তদন্ত করা উচিত। তো দর্শকবৃন্দ, আজকে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।